আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আছেন আমাদের সাথে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই একটু শেয়ার করবেন এবং মেনশন করে দিবেন। আমরা আজকের সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলির 1 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের সবার খুব উপকার হবে ইনশাআল্লাহ। ভালো একটা নাম্বার এখান থেকে আপনারা ক্যারি করতে পারবেন আশা করি। তো কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমরা ক্লাসটি দ্রুত শুরু করে দিব। প্রচুর তথ্য, অনেক তথ্য। আমরা সময় নষ্ট করব না, কালক্ষেপণ করব না। আমরা ক্লাসটি শুরু করে দিব। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। ওকে, আসুন প্রথমত আমরা আলোচনা শুরু করে দেই। যেহেতু আমাদের সময় কম, আজকে শুক্রবার নামাজের সময় চলে আসবে। আচ্ছা, তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। সবাইকে একটু রিকোয়েস্ট করব যে সবাই আজকের লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো আসেন আমরা আলোচনা শুরু করে দিই। প্রথমত আমি কিছু রিপোর্ট এবং সমীক্ষা আপনাদের জন্য আলোচনা করব। রিপোর্ট এবং সমীক্ষা, বিভিন্ন রিপোর্টে কোন দেশ কততম আছে, এর মধ্যে বাংলাদেশ কততম আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো আসেন প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈশ্বিক অস্ত্র আমদানি ও রপ্তানি। বৈশ্বিক অস্ত্র আমদানি এবং রপ্তানি এই বিষয়ে লক্ষ্য করেন, শীর্ষ দেশ রপ্তানিতে যুক্তরাষ্ট্র। তাহলে যদি প্রশ্ন আসে বর্তমানে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোন দেশটি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। আর আমদানিতে হচ্ছে ইউক্রেন। সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ইউক্রেন। আর এটা প্রকাশ করা হয় 9 মার্চ 2026। এটা প্রকাশ করে যে প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, SIPRI। তো এতগুলো আপনাদের দরকার নেই, শুধু এখান থেকে আপনার দরকার যেটা যেটা আপনি মনে রাখবেন সেটা হচ্ছে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন। এতটুকু মনে রাখলে আপনার চলবে। আমাদের সাথে যুক্ত আছেন মুস্তাফিজুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছেন। লাইভটি শেয়ার করে দিবেন। আব্দুল্লাহ আল শাফি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এমডি জাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম, বলেছেন ক্লিয়ার। আপনার ক্লাস এর জন্য অপেক্ষা করা অনেক সময় ধরে। থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান আপনার সুন্দর কমেন্টস এর জন্য। সাউন্ড সমস্যা হচ্ছে? সাউন্ড স্পষ্ট না? সাউন্ড তো স্পষ্ট হওয়ার কথা। দেখেন তো সাউন্ড স্পষ্ট কিনা। আমার এখানে সাউন্ড স্পষ্ট। আমার এখানে সাউন্ড স্পষ্ট। আপনার ওখানে যদি সাউন্ডের সমস্যা হয় তাহলে আপনার ওখানে সমস্যা আছে। ওকে, আলহামদুলিল্লাহ। সানজিদ আক্তার নার্গিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক আছে সাউন্ড? ওকে, ঠিক আছে ঠিক আছে। আহমেদ আল নোমান, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওকে, এমডি তৌহিদুল ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, আশা করি ভালো আছো। তো আসেন আমরা আলোচনা শুরু করে দিই। সেটা হচ্ছে বৈশ্বিক অস্ত্র আমদানি এবং রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা পেলাম? শীর্ষ দেশ রপ্তানিতে যুক্তরাষ্ট্র এবং আমদানিতে হচ্ছে ইউক্রেন। আর এগুলো জাস্ট একটু জেনে রাখার জন্য, আপনারা যদি পারেন তাহলে একটু খাতা কলম নিয়ে বসবেন, এবং লিখে দিবেন। আর ক্লাস শেষে অবশ্যই আমি আপনাদেরকে শীটটি সরবরাহ করব। কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি আপনারা যদি একটু খাতা কলমে নিজে লিখতে পারেন তাহলে এটা আপনার ব্রেনে ভালোভাবে ক্যাচ করতে পারবেন। ওকে, গেল বৈশ্বিক অস্ত্র রপ্তানি। দ্বিতীয় যেই টপিকসটা আমরা দেখব, সমীক্ষাটা আমরা দেখব, সেটা হচ্ছে বৈশ্বিক সন্ত্রাস সূচক। লক্ষ্য করেন, বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ পাকিস্তান। বাংলাদেশের অবস্থান 42তম। তবে এটা দরকার নেই আমাদের,
এটা পরীক্ষা আসবে না। পরীক্ষা আসতে পারে বৈশ্বিক সঞ্চার সূচকে বর্তমানে বিশ্ব শীর্ষ দেশ কোনটি, সেটা হচ্ছে পাকিস্তান। এটা প্রকাশ হয় 19 মার্চ 2026, প্রকাশ করে সিডনি ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস, IEP। এটা এই প্রতিষ্ঠানটা এই সমীক্ষাটা বা রিপোর্টটা প্রকাশ করে। তাহলে শীর্ষ দেশ বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোন দেশ, সেটা হচ্ছে পাকিস্তান। আর বাংলাদেশের অবস্থান কত, 42তম। এই দুইটা এখান থেকে একটু মনে রাখবেন, একটু নোট করে নেন। ওকে ওকে, লেখা হলে ডান লিখবেন, লেখা হলে ডান লিখবেন। আর সবাইকে একটু আবারও বলছি, সবাই একটু শেয়ার করবেন, যে যত পারেন শেয়ার করে দিবেন। সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তার জন্য বিশেষ পুরস্কার আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরস্কার আছে। যিনি সর্বোচ্চ শেয়ার করবেন, আমার আইডিতে আমি আপনাকে আপনার নাম প্রকাশ করব এবং আপনার ফোন নাম্বার দিবেন, আমি আপনার জন্য একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ওকে, এমডি আতিকুর রহমান, সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক থাকার কথা। আমার এখানে সাউন্ড ঠিক আছে, আমার এখানে কিন্তু সাউন্ড ঠিক আছে। শেয়ার ডান, থ্যাংক ইউ তন্দ্রা দাস, থ্যাংক ইউ সঞ্জিদ আক্তার, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে স্যার, অনেক টাইম ওয়েট করছি আপনার ক্লাসের জন্য। আহমেদ, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। ওকে, তাহলে আশা করি এটা নোট করা হয়ে গেল আপনাদের। এরপরে আসছেন বিশ্ব সুখ প্রতিবেদন। বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি সুখী, কোন দেশ সবচেয়ে কম সুখী, সেই প্রশ্ন মাঝে মধ্যে আমরা দেখি। দেখেন, বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। তাহলে এটা পরীক্ষা আসতে পারে, বিশ্বের সব থেকে সুখী রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে ফিনল্যান্ড। আবার এরকমও পরীক্ষা আসতে পারে যে ইউনাইটেড নেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক বা SDNS এর প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, সেটি হচ্ছে ফিনল্যান্ড। আর সর্বনিম্ন সুখ কোথায়, আফগানিস্তানে। আর বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 134তম 147টি দেশের মধ্যে। মাশাআল্লাহ, আমরা অনেক সুখী আছি, তাই তো? অনেক সুখী আছি। তাহলে এই তিনটা বা এই চারটা আপনি একটু মনে রাখবেন এখান থেকে। বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান এখানে কততম, 134তম, এটা আসতে পারে। আর অন্তর্ভুক্ত দেশ, এই প্রতিবেদনটা তৈরি করতে যে কয়টা দেশ অন্তর্ভুক্ত করা হয় সে কয়টা হচ্ছে 147টি। তাহলে 147টি দেশের মধ্যে বাংলাদেশ বিশ্ব সুখ প্রতিবেদনের 134তম, আর শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। আশা করি 52 শেয়ার ডান, থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ। ওকে, আশা করি এটা আপনাদের তোলা হয়ে গেছে। তাহলে বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি, ফিনল্যান্ড। সর্বনিম্ন দেশ কোনটি, আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান কত, কয়েকবার আমার সাথে কয়েকবার আপনি উচ্চারণ করেন, একবার আপনি কানে শুনবেন, আমার সাথে কয়েকবার উচ্চারণ করবেন, দেখবেন আপনার এটা হয়ে গেছে, আর কখনো পড়তে হবে না। তাহলে বাংলাদেশের অবস্থান 134তম, কয়টি দেশের মধ্যে, 147টি দেশের মধ্যে। আর এইটা প্রতিবেদনটা প্রকাশ করে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক, এই প্রতিষ্ঠানটি এই রিপোর্টটি প্রকাশ করেছে। ওকে, তাহলে আসেন আমরা কি কি দেখলাম। আমরা প্রথমত দেখলাম অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন। এরপরে আমরা দেখলাম বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ পাকিস্তান, বাংলাদেশের অবস্থান 42তম, অন্তর্ভুক্ত দেশ 163টি। ওকে, এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ কিন্তু ফিনল্যান্ড, সর্বনিম্ন সুখ হচ্ছে আফগানিস্তান, আর বাংলাদেশের অবস্থান 134তম 147টি দেশের মধ্যে। দ্রুত শেয়ার করে দিবেন। ওকে, দ্রুত শেয়ার করে দিবেন, দ্রুত সবাইকে মেনশন করে দিবেন। আসেন এরপরে আমরা পরের রিপোর্টে চলে যাই।
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অর্থাৎ বায়ু দূষণ প্রতিবেদন। বায়ুমান প্রতিবেদন বলতে কি বোঝানো হয়েছে? বায়ু দূষণ প্রতিবেদন। বায়ু দূষণে শীর্ষ দেশ পাকিস্তান, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তাহলে এটা মনে রাখবেন, বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। আর শীর্ষ দূষিত রাজধানী নয়াদিল্লি, ভারত, ঢাকার অবস্থান দ্বিতীয়। হ্যাঁ, প্রতিবেশী আমরা তিনটে প্রতিবেশী দেশ মোটামুটি আমরা কাছাকাছি আছি, তাই না? তাহলে শীর্ষ দেশ দেশ হিসেবে শীর্ষ অবস্থান করছে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আবার শীর্ষ দূষিত রাজধানীর ভিতরে হচ্ছে নয়াদিল্লি ভারতের, এবং ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান কিন্তু দ্বিতীয়। আর অন্তর্ভুক্ত দেশ ছিল 143টি। আর প্রকাশকালেতে এগুলো লাগবে না, এগুলো এইটা আপনারা মনে রাখতে পারেন। এই যে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনটা প্রকাশ করে কে? সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ ওয়্যার। এটা কি করে? প্রতিবেদনটা প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা অন্যান্য বিষয়ে ভালো অবস্থানে না থাকলেও কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে উপরের দিকে থাকি সবসময়, বিশেষ করে আমাদের উপমহাদেশ। ওকে ওকে, লেখা হলো? লেখা হয়ে গেলে ডান লিখেন, লেখা হয়ে গেলে ডান লিখেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন। তাহলে বায়ুমান প্রতিবেদনের শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষ দূষিত রাজধানী নয়াদিল্লি ভারত, আর ঢাকার অবস্থান দ্বিতীয়। আর এটা প্রকাশ করে সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ ওয়্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তন্দ্রা দাস অনেককে মেনশন করেছেন, থ্যাংক ইউ। শাইনি ইসলাম মেনশন করেছেন। সবাইকে অনুরোধ করব, সবাই একটু দ্রুত শেয়ার এবং মেনশন করে দিবেন। ওকে, এরপরে আসেন, এরপরের প্রতিবেদনটা আমরা দেখি, সেটা হচ্ছে নোম্যাড পাসপোর্ট সূচক। নোম্যাড পাসপোর্ট সূচক বিভিন্ন পরীক্ষায় দেখবেন বাংলাদেশের পাসপোর্ট শক্তিশালীর দিক থেকে কততম, এই প্রশ্ন কিন্তু আসে। আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে মাল্টার পাসপোর্ট, সবচেয়ে দুর্বল পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের। বাংলাদেশের অবস্থান 184তম, অন্তর্ভুক্ত দেশ 100 বা অঞ্চল 199টি। 199টি দেশ বা অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 184তম। শক্তিশালী পাসপোর্ট হচ্ছে মাল্টার পাসপোর্ট, আর সবচেয়ে দুর্বল পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের পাসপোর্ট। এইটা মনে রাখবেন একটু। হ্যাঁ, এই কথা মনে রাখবেন। লেখা হলে ডান লিখেন, লেখা হলে ডান লিখেন, লেখা হলে ডান লিখেন। তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার পাসপোর্ট। আর বাংলাদেশের অবস্থান কততম? 184তম। আর তাহলে 199তম কোনটা? সবচেয়ে দুর্বল আফগানিস্তানের। লেখা শেষ? লেখা শেষ হলে ডান লিখেন, লেখা শেষ হলে ডান লিখেন, লেখা শেষ হলে ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি লেখা শেষ হয়েছে। আশা করছি লেখা শেষ। ওকে, এরপরে আসেন আমরা পরবর্তী যে টপিকসটা দেখব, বিশ্বে শীর্ষ ধনী রাষ্ট্র। হ্যাঁ, কোথায় গেল? নোম্যাড পাসপোর্ট, বিশ্বের শীর্ষ ধনী। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, বিশ্বের শীর্ষ ধনী কে বর্তমানে? হ্যাঁ, সেটা হচ্ছে ইলন মাস্ক। আর কিছু এখানে পড়তে হবে না, বাংলাদেশের অবস্থান এগুলো এখানে যেতেই পারি না, হয়তো বা আসবেও না। তাহলে এটা মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী বর্তমানে হচ্ছে ইলন মাস্ক, সর্বশেষ আপডেট অনুযায়ী। ওকে, সর্বশেষ আপডেট অনুযায়ী। আশা করি লেখা শেষ, সবাই নোট করে নেবেন। থ্যাংক ইউ শাহ আলম ভাই, জামালপুর জব কেয়ার থেকে বলছেন। আশা করি ভালো আছেন, ভালো আছেন শাহ আলম ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, লেখা শেষ। এরপরে বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2026 লক্ষ্য করেন। দেখেন 2024 সালের, এটা কিন্তু 2026 সালের রিপোর্ট, কিন্তু রিপোর্টটা কিন্তু 2024 সালের বেস করা। 2024 সালের রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ ভারত, বাংলাদেশের অবস্থান অষ্টম। এতটুকু আপনি একটু নোট করে রাখেন, এতটুকু একটু নোট করে রাখেন। তাহলে কি বললাম, বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন অনুযায়ী বর্তমানে 2024 সালে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ ছিল ভারত, আর বাংলাদেশের অবস্থান অষ্টম। এটা কিন্তু 5 মে 2026, রিসেন্ট। তাহলে 2024 সাল হলেও এটা কিন্তু আপনার রিসেন্ট তথ্য। হ্যাঁ, তাহলে বর্তমানে বিশ্বে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? সেটা হচ্ছে ভারত। আর বাংলাদেশ রেমিটেন্স প্রাপ্তিতে কততম? অষ্টম, মনে রাখবেন, অষ্টম। হ্যাঁ, এটা নোট করে রাখেন। এখান থেকে শুধু এতটুকু নোট করলেই হবে। আর এটা প্রকাশ করে কে? IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এইটা একটু নোট করবেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এটা প্রতিষ্ঠা হয় 1951 সালে। এটা একটু মনে রাখবেন, এটা মনে রাখবেন। ওকে ওকে, লেখা হলে ডান লিখেন, সবাই লেখা হলে ডান লিখবেন, ডান লিখতে ভুলবেন না, না হয় আমি বুঝতে পারবো না আপনার লেখা হলো কিনা। নোটটা করে রাখবেন, দেখবেন এখান থেকে আপনি আপনি মানে সবচেয়ে বেশি কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, এর আগে আমরা একটা দেখেছি সুখ প্রতিবেদন, আর একটা হচ্ছে শান্তি সূচক। হ্যাঁ, তাহলে পরের টপিকসে দেখি আমরা কি আছে, সেটা হচ্ছে বৈশ্বিক শান্তি সূচক। হ্যাঁ, দেখেন এটা প্রকাশিত হয় 9 জুন 2026, আর এটা প্রকাশ করে সিডনি ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, IEP, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস, IEP। এটার শিরোনাম ছিল গ্লোবাল পিস ইন্ডেক্স, অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল ছিল 163টি, সবচেয়ে শান্তিপূর্ণ দেশ এই অনুযায়ী কিন্তু বৈশ্বিক শান্তি সূচকে আইসল্যান্ড। কোন দেশ? আইসল্যান্ড। আর সর্বনিম্ন হচ্ছে রাশিয়ায়, বাংলাদেশের অবস্থান 117তম। তাহলে বৈশ্বিক সুখ প্রতিবেদন একটি, আর বৈশ্বিক শান্তি সূচক আরেকটি। ওকে, তাহলে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 117, সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড, আর সর্বনিম্ন রাশিয়ায়। গ্লোবাল পিস ইন্ডেক্স, এটা পরীক্ষায় আসতে পারে। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের শান্তিতে অবস্থান কততম? 117তম। আর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটা? আইসল্যান্ড। তাহলে আপনি কি করবেন? আপনি এই টোটালটাই নোট করবেন এখানে। হ্যাঁ, টোটালটাই নোট করবেন, প্রকাশটা আসবে না, প্রকাশটা জানার দরকার নাই, লেখার দরকার নাই। সবাই একটু নোট করে ডান লিখেন। হ্যাঁ, সবচেয়ে বেশি রেমিটেন্স 25 সালে এসেছে আমেরিকা থেকে, মোস্তাফিজুর রহমান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা নোট করা হয়ে গেলে একটু ডান লিখবেন, নোট করা হয়ে গেলে ডান লিখবেন। তাহলে বৈশ্বিক শান্তি সূচক গ্লোবাল পিস ইন্ডেক্স এই অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। আইসল্যান্ড। এখন আমাকে একটু বলতে হবে, আপনাদের সবার কাছে একটি প্রশ্ন, আইসল্যান্ড কোন মহাদেশের দেশ? আইসল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? আইসল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? সবাই একটু কমেন্টস করে জানাবেন, আইসল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ওকে, অনেকেই উত্তর দিয়েছেন আইসল্যান্ড কোন মহাদেশে অবস্থিত। থ্যাংক ইউ। আচ্ছা, আইসল্যান্ড সম্পর্কে কয়েকটা তথ্য একটু বলে নেই। আইসল্যান্ড, হ্যাঁ, আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ, বলা হয় আগুনের দ্বীপ, বলা হয় আইসল্যান্ড। আইসল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে রিকজাভিক, আর এটি হচ্ছে ইউরোপ মহাদেশের একটি দেশ। আর ইউরোপ মহাদেশে একটি অঞ্চল আছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই স্ক্যান্ডিনেভিয়ান 5টি রাষ্ট্র আছে, 5টি রাষ্ট্রের মধ্যে একটি
আইসল্যান্ড। এটা কি? আইসল্যান্ড। ওকে, আগুনের দ্বীপ বলা হয়। হ্যাঁ, আগুনের দ্বীপ বলা হয়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা বলতে পারেন আইসল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত আর গ্রিনল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত? আইসল্যান্ড, আইসল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত? সবাই একটু কমেন্টস করে জানান আইসল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত। আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরে অবস্থিত, আর এর উপর দিয়ে ঠিক ৬৬.৬০ উত্তর অক্ষরেখা কল্পনা করা হয়েছে, যার উপরে রয়েছে উত্তর মহাসাগর। আর গ্রিনল্যান্ডের অধিকাংশ কিন্তু উত্তর মহাসাগরে অবস্থিত, সুতরাং গ্রিনল্যান্ডটাকে উত্তর মহাসাগরের ধরা হয়। আর আইসল্যান্ড কিন্তু একেবারে বর্ডারে, হ্যাঁ, তাহলে এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে আসেন আমরা পরবর্তী টপিকসটা দেখি, বৈশ্বিক মৎস্য উৎপাদন প্রতিবেদন। খুব গুরুত্বপূর্ণ, সেটা 2026 সালের জুন মাসে এটা প্রতিবেদনটা দেওয়া হয়। দেখেন, বৈশ্বিক মৎস্য উৎপাদন প্রতিবেদন অনুযায়ী বার্ষিক উৎপাদন একটা, অভ্যন্তরীণ মিঠা পানির উৎপাদন একটা, সামুদ্রিক উৎপাদন একটা। লক্ষ্য করেন, বার্ষিক উৎপাদনের শীর্ষ দেশ চীন, এটা নোট করবেন। বার্ষিক উৎপাদনে শীর্ষ দেশ চীন, তাহলে বার্ষিক মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান পঞ্চম। তাহলে ওভারঅল বার্ষিক মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। এরপরে আসেন অভ্যন্তরীণ মিঠা পানি, হ্যাঁ, অভ্যন্তরীণ জলাশয় যেটাকে আমরা বলি, অভ্যন্তরীণ জলাশয়ের উৎপাদন বা মিঠা পানি একই কথা। মিঠা পানির মৎস্য উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দেশ ভারত, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান 13তম। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব সুন্দরভাবে নোট করে নেন, খুব সুন্দরভাবে নোট করে দেন। ওয়ালাইকুম আসসালাম সেতু সরকার, সেতু সরকার যারা পরে যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন, শেয়ার এবং মেনশন করে দিবেন। তাহলে একটু নোট করে নেন। বার্ষিক উৎপাদনে, বার্ষিক মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান পঞ্চম। অভ্যন্তরীণ মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সামুদ্রিক মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান 13তম। আর মৎস্য খাতে কর্মসংস্থানের শীর্ষ দেশ ভারত, বাংলাদেশের অবস্থান কিন্তু তৃতীয়। মৎস্য খাতে কর্মসংস্থানের শীর্ষ দেশ ভারত এবং বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান তৃতীয়। ওকে, লেখা হলে ডান লিখবেন। লেখা ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লেখা ডান। সাইনি ইসলাম, সো ফাস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইমা ইসলাম, চলে আসলাম ননদ জি, এভাবে ডাকলে থ্যাংক ইউ। এক ননদের জন্য আর এক ননদ আসছে, থ্যাংক ইউ। মৎস্য গবেষণাগার ময়মনসিংহ, ধীবরের দেশ নরওয়ে, ধীবর অর্থ মৎস্যজীবী, থ্যাংক ইউ মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সেতু সরকার, থ্যাংক ইউ মেনশন করার জন্য, থ্যাংক ইউ। ওকে, লেখা ডান। এবার আসেন বিশ্ব বাসযোগ্য সূচক, বিশ্ব বাসযোগ্য সূচক প্রকাশ জুলাই 2026, দরকার নাই। হ্যাঁ, প্রকাশক দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, অন্তর্ভুক্ত শহর 173টি, এটার শিরোনাম ছিল গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স 2026, শীর্ষ শহর কোপেনহেগেন, ডেনমার্ক। তাহলে বিশ্ব বাসযোগ্য সূচকে শীর্ষ শহর, হ্যাঁ, কোনটি? কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আর সর্বনিম্ন সিরিয়ার রাজধানী দামেস্ক, ঢাকার অবস্থান 171তম। হ্যাঁ, খুব উন্নতি হচ্ছে আমাদের ইনশাআল্লাহ। তাহলে এটা একটু লিখে রাখবেন, কোনটা কোনটা এখানে নোট করবেন আপনি। সেটা হচ্ছে
বিশ্ব বাসযোগ্য সূচকের শীর্ষ শহর কোপেনহেগেন ডেনমার্ক, সর্বনিম্ন দামেস্ক সিরিয়া, ঢাকার অবস্থান 171তম। ঢাকার অবস্থান 171তম। নোট করা হয়ে গেলে ডান লিখবেন। নোট করা হয়ে গেলে ডান লিখবেন। ঢাকার অবস্থান কততম? 171তম। সর্বনিম্ন শহর কোনটা? সিরিয়ার রাজধানী দামেস্ক। আর শীর্ষ শহর কোনটা? কোপেনহেগেন, ডেনমার্ক। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এখান থেকে, হ্যাঁ, প্রশ্ন এখান থেকে লেখা ডান। প্রশ্নটা হচ্ছে, বলেন তো কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন কোন দ্বীপে অবস্থিত? ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন কোন দ্বীপে অবস্থিত? হ্যাঁ, সবাই একটু উত্তর করবেন, না জানলেও আপনি লিখবেন স্যার জানা নেই। ওকে, অন্তত আপনি কমেন্টস করেন, কমেন্টস করবেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন সবাই। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, তন্দ্রা দাস, থ্যাংক ইউ তন্দ্রা দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিল্যান্ড দ্বীপে অবস্থিত। কোথায়? জিল্যান্ড দ্বীপে অবস্থিত। মনে রাখবেন, এই জিল্যান্ড দ্বীপের একজন নাগরিক জেমস কুক, নাবিক, হ্যাঁ, জেমস কুক, তিনি তার নৌকা বাইতে 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 একটা দ্বীপে গিয়া উপনীত হন। এই দ্বীপটার নাম তিনি তার ওই দ্বীপের নামে নামকরণ করেছিলেন। হ্যাঁ, বলেন তো এই দ্বীপের নাম কি? এই দ্বীপের নাম কি বলেন তো? এই দ্বীপের নাম কি? সাউন্ড সমস্যা নেই? ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ড দ্বীপ। হ্যাঁ, ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ড দ্বীপ, কিন্তু আমি বলেছি জেমস কুক যে দ্বীপটা ওই দ্বীপের, জিল্যান্ড দ্বীপের নামে নামকরণ করেছে, সেই দ্বীপের নাম কি? সেই দ্বীপের নাম কি? নিউজিল্যান্ড, থ্যাংক ইউ, নিউজিল্যান্ড। তাহলে নিউজিল্যান্ড দ্বীপ দুটি আবিষ্কার করেছিলেন কে? হ্যাঁ, আবিষ্কার করেছেন জেমস কুক। এখন বলেন তো, নিউজিল্যান্ডের দুইটা অংশ, মাঝখানে একটা প্রণালী আছে, মাঝখানে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম কি? নিউজিল্যান্ডের দুটি অংশ, হ্যাঁ, এই দুই অংশের মাঝখানে একটি প্রণালী আছে, সেই প্রণালীর নাম কি? থ্যাংক ইউ তন্দ্রা, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছে তন্দ্রা। জাহাঙ্গীর আলম, আপনাকেও ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান, আপনাকেও ধন্যবাদ। সেতু সরকার, ধন্যবাদ। নিউজিল্যান্ড। লাভলি ইয়াসমিন, আলহামদুলিল্লাহ লাভলি, ভালো আছি। কেমন আছো তুই? লাইভটি শেয়ার করে দিবি এবং সর্বোচ্চ মেনশন করে দিবি। আশা করি তুই অনেক ভালো আছো। চাকরির জীবন কেমন কাটছে? লাভলি। তন্দ্রা, কুক প্রণালী, থ্যাংক ইউ, কুক প্রণালী। ওকে, আসেন আমরা পরের টপিকসে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ পরের টপিকসটা, সেটা হচ্ছে টেকসই উন্নয়ন প্রতিবেদন, যেটা প্রকাশ করা হয় 23 জুন 2026, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন প্রতিবেদন। এটা আপনি নিশ্চিত থাকেন, কোনো না কোনো পরীক্ষায় এই রিপোর্টটা আপনি পাবেন, এই রিপোর্টটা অবশ্যই পাবেন কোনো না কোনো পরীক্ষায়। ওকে, তাহলে লক্ষ্য করেন, প্রকাশ কবে দেখার দরকার নাই, প্রকাশককে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ 169টি, শীর্ষ দেশ ফিনল্যান্ড। তাহলে এসডিজি বাস্তবায়নের
মানে উন্নয়ন করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। ফিনল্যান্ড। আচ্ছা, সর্বনিম্ন দেশ কোনটা? দক্ষিণ সুদান। বাংলাদেশের অবস্থান 110তম, এটা মনে রাখবেন। হ্যাঁ, এখান থেকে এই কয়টা তথ্য আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ভালোভাবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল উন্নয়নে শীর্ষ দেশ ফিনল্যান্ড, সর্বনিম্ন দক্ষিণ সুদান, বাংলাদেশের অবস্থান কিন্তু 110তম। 110তম হচ্ছে বাংলাদেশ। খুব গুরুত্বপূর্ণ, আপনি ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেন। ইনশাল্লাহ তথ্যগুলো আপনি একটু নোট করে রাখেন, ইনশাল্লাহ আপনি নাম্বার কমন পাবেন ইনশাল্লাহ। 110তম। মেনশন করে দিয়েছ, থ্যাংক ইউ। ফখরুন্নিসাকে, ফখরুন্নিসারও তো মনে হয় জব হয়েছে, তাই না? নিসারও তো জব হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, লাভলি। ওকে, জাহাঙ্গীর আলম, লক্ষ্যমাত্রা 17টি। হ্যাঁ, 17টি লক্ষ্যমাত্রা, থ্যাংক ইউ। এই 17টি কি মুখস্থ আছে? এসডিজির 17টি লক্ষ্যমাত্রা কি আপনার মুখস্থ আছে? একেবারে টানা মুখস্থ থাকতে হবে। এসডিজি সম্পর্কে আমি আর একটা ক্লাস নিব আপনাদের ইনশাল্লাহ। হ্যাঁ, সেখানে একেবারে 17টি এসডিজি টানা মুখস্থ করাই দিব। কোনটা কোন পয়েন্টে আছে, একটা পয়েন্টও কিন্তু এলোমেলো করা যাবে না, কারণ পরীক্ষায় আসে এত নাম্বার এসডিজির গোলটি কি, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এরকম আসে। অথবা ক্ষুধা মুক্তি, হ্যাঁ, এসডিজির কত নাম্বার গোলে আছে, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে। জি স্যার, থ্যাংক ইউ লাভলি, থ্যাংক ইউ। লাভলি ইয়ার পোস্টিং কোথায়? লাভলির পোস্টিং কোথায়? আর নিসার পোস্টিং কোথায়? শীর্ষ দেশ ফিনল্যান্ড লেখা হলো? লেখা হলো এই তিনটা? শীর্ষ দেশ ফিনল্যান্ড, সর্বনিম্ন দক্ষিণ সুদান, বাংলাদেশের অবস্থান 110তম, লেখা হয়েছে? ওকে, এবার ফিনল্যান্ড সম্পর্কে আপনি দুই একটা তথ্য বলেন যেটা আপনি জানেন। বলেন তো, ফিনল্যান্ড সম্পর্কে দুই একটা তথ্য আপনি লিখতে পারেন কিনা? জাহাঙ্গীর, কবে কবে ক্লাস হয়, কবে কবে ক্লাস হয় এটা আমি নিশ্চিত নিতে পারি না, তবে প্রতি মাসে সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের একটা ক্লাস হবে ইনশাল্লাহ। প্রতি মাসে ইনশাল্লাহ, প্রতি মাসে একটা করে ক্লাস হবে। আর আর আমার সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা, সুশাসন এবং ভূগোল, 4টি সাবজেক্টের সাধারণ জ্ঞানের পেইড বেসে ক্লাস হয় সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন। কেউ যদি পেইড বেসে আসতে চান তাহলে তাহলে আমি কমেন্টস বক্সে ফোন নাম্বার দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করবেন। ওকে, না হয় লিখে রাখেন 01718750138। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। ওকে, আমার অন্য আইডি দিয়ে আমি আপনাদেরকে কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি। ওকে ওকে, ইনশাল্লাহ। ফাতিমাতুজ জোহরা মোহাম্মদ মুক্তা, থ্যাংক ইউ। ওকে, এবার আসুন, টেকসই উন্নয়ন প্রতিবেদন লেখা হলো, নাম লিখেন নাই কেউ? হয়েছে? হয়েছে? নোট করা হয়েছে? আশা করি নোট করা হয়েছে। ওকে, এরপর আসেন বৈশ্বিক গবেষণা প্রতিবেদন। বৈশ্বিক গবেষণা প্রতিবেদন, লক্ষ্য করেন, বৈশ্বিক গবেষণা প্রতিবেদন। বৈশ্বিক গবেষণা প্রতিবেদন কবে প্রকাশিত হয় এটা জাস্ট আমরা রিসেন্ট কিনা এটা দেখার জন্য দেওয়া, এছাড়া আর কোনো কাজে আসবে না। এখানে প্রকাশ করে নেচার, যুক্তরাষ্ট্রের নেচার নামক একটা সাময়িকী আছে, আপনারা জানেন এই নেচার সাময়িকী থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এর শিরোনাম ছিল নেচার ইন্ডেক্স 2026। এই রিপোর্ট অনুযায়ী শীর্ষ গবেষণার দেশ হচ্ছে চীন, বাংলাদেশের অবস্থান 54তম। খুব গুরুত্বপূর্ণ, নেচারের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের গবেষণার শীর্ষে রয়েছে কোন দেশ? চীন। আর বাংলাদেশের অবস্থান কত? 54তম। সবাই একটু নোট করে নেন। থ্যাংক ইউ। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড এবং হাজার দ্বীপের দেশও ফিনল্যান্ড। হ্যাঁ, হাজার হ্রদের দেশ এবং হাজার দ্বীপের দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিংকি। কি নাম? হেলসিংকি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। ওকে, জনসংখ্যা প্রায় 57 লাখ। আচ্ছা আচ্ছা,
আজ সকালে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক এর হিসাব সহকারী পরীক্ষা ছিল। 9টা পোস্টের জন্য পরীক্ষার্থী ছিল 8,000, আবেদন করেছে 10,000। শাহিন ইসলাম, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য। সাউন্ড কি আসলেই সমস্যা হচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার, আমার এখানে ক্লিয়ার। আমি যে মোবাইল থেকে, আমি কিন্তু অন্য আর একটা মোবাইলে দেখছি, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমানে চাকরির বাজারটা কিন্তু খুবই হাই, খুবই হাই। এখন বিষয় হচ্ছে, আপনি যদি নিজেকে প্রস্তুত করতে না পারেন, বিশ্বাস করেন আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং নিজের ভাগ্যটা নিজে পরিবর্তন করেন, নিজেকে ভালোবাসেন। নিজেকে ভালোবাসলে আপনাকে দেখবেন অন্য কেউ আপনাকে ভালোবাসবে। আর আপনি অন্যকে ভালোবাসলে দেখবেন যাকে ভালোবাসবেন সেও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। সুতরাং আসুন, ভালোবাসাটা টিকিয়ে রাখতে হলেও নিজেকে ভালোবাসুন, লেখাপড়া করুন এবং ভালো ভালো পরীক্ষা দিয়ে এরপরে আপনি ভালো জবটা নিশ্চিত করুন। ওকে, শোনা যায় না, কথা হয় না। তবে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সাউন্ড তো শোনা যাচ্ছে, আমার এখানে শোনা যাচ্ছে, আপনাদের ওখানে নেট প্রবলেম মনে হয়। এই যে শুনেন, খুব সুন্দর শোনা যাচ্ছে, হ্যাঁ। ওকে, এবার আসেন পরবর্তী টপিকস দেখি। পরবর্তী বিষয়টা আমাদের কি আছে দেখেন, বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু WTO এটা প্রকাশ করে, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, এটা বলার আগে আমার প্রশ্ন হচ্ছে, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ এই WTO এর সদস্যপদ লাভ করে কত সালে? সবাই দ্রুত দ্রুত ঝটপট উত্তর দিয়ে দেন, সবাই সবাই ঝটপট উত্তর দিয়ে দিন। WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ কবে এর সদস্যপদ লাভ করে? কবে এর সদস্যপদ লাভ করে? এরপরে আমরা আলোচনায় যাচ্ছি, হ্যাঁ। কম্পিটিশন, অবশ্যই কম্পিটিশন থাকতে হবে। আপনাকে এত টাকা বেতন দিবে, সারা জীবনের জন্য সিকিউরিটি দিবে, আপনি এতটুকু কম্পিটিশন এখন সহ্য করবেন না? অবশ্যই করতে হবে, হ্যাঁ, অবশ্যই করতে হবে। সাউন্ড মাঝে মধ্যে সমস্যা করে, কি বলেন? সাউন্ড কেন সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না সাউন্ড। ওকে, এখন ক্লিয়ার আছে কিনা? এখন ক্লিয়ার আছে কিনা? এখন ক্লিয়ার আছে কিনা সাউন্ড? একটু বলেন। একটা কথাও যায় না? কে বলছে যায় না? এখন ক্লিয়ার আছে কিনা সাউন্ড? আমার এখানে সুন্দর শোনা যাচ্ছে। একটু বলেন। একটা কথাও যায় না? কে বলছে যায় না? ওকে ওকে, 1 জানুয়ারি 1995। থ্যাংক ইউ জাহাঙ্গীর। আর বাংলাদেশও স্যার, আমি তো কথা শুনি, হ্যাঁ, সবাই কথা শুনছে। শোনেন, সাউন্ড সমস্যা না, আপনার ওখানে সমস্যা হচ্ছে, আমার এখানে সাউন্ড ক্লিয়ার আছে। একজনও যদি কথা শুনে, ক্লিয়ারলি শুনে একজনও, তাহলে আমার এখানে কোনো সমস্যা নেই, সমস্যাটা আপনার ওখানে। ওকে, আসেন, বাংলাদেশ ওই 1 জানুয়ারি যেদিন প্রতিষ্ঠিত হয় সেদিনই এটার সদস্যপদ লাভ করে। এখন বলেন তো, এই WTO এর পূর্ববর্তী নাম কি ছিল? ওকে, আসেন আমরা আলোচনায় চলে যাই। দেখেন, WTO এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বের রপ্তানির শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশ রপ্তানিতে 60তম। আমদানির শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ আমদানিতে 53তম। বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, বস্ত্র আমদানিতে বাংলাদেশ তৃতীয়। ওকে, বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম?
বাংলাদেশ তৃতীয়। ওকে, সাউন্ড নাকি প্রবলেম করে এদের নাকি? না, সাউন্ড তো ঠিকই আছে, আমার এখানে ক্লিয়ার শুনতে পাচ্ছি, ওদের এখানে সমস্যা। দিয়ে দেন। ওকে, খুব গুরুত্বপূর্ণ। এখানে কি লেখার সিস্টেম আছে? কই? এখানে ওকে, তাহলে আসেন, তাহলে কোনটা কোনটা ইয়া করবেন এখানে? একটা রপ্তানির শীর্ষ। ওকে, রপ্তানির শীর্ষ দেশ। রপ্তানির শীর্ষ দেশ, রপ্তানির শীর্ষ দেশটা পড়ে নেবেন। রপ্তানির শীর্ষ দেশ পড়ে নেবেন। বাংলাদেশ রপ্তানিতে কততম পড়ে নেবেন। আমদানির শীর্ষ দেশ কততম, বাংলাদেশ আমদানিতে কততম। বস্ত্র তৈরি পোশাক রপ্তানিতে কোন দেশ, আমদানিতে কোন দেশ। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। অনেকেই বলছে তৃতীয় স্যার। হ্যাঁ, আমার ক্লাসে অনেকেই বলছে স্যার তৃতীয়, ভিয়েতনাম দ্বিতীয়। আপনি সর্বশেষ আপডেট তথ্য জানেন না। জুলাই 2026 রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ হচ্ছে কততম, দ্বিতীয়। আর বস্ত্র আমদানিতে বাংলাদেশ তৃতীয়, বস্ত্র আমদানিতে বাংলাদেশ তৃতীয়। ওকে, আর তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। খুব খুব সুন্দরভাবে নোট করে নেন। ওকে, ওই দিনকার ক্লাস নিতে গেলাম, ওই দিনকার যখন ক্লাস নিতে গেলাম তখন বলতেছে স্যার বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয়, দ্বিতীয় ভিয়েতনাম। হ্যাঁ, মোটামুটি সে আমার সাথে একটু মানে কেমন যেন আচরণটা পছন্দ হয় নাই আমার। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি যেটা বিশ্বাস করছেন আমার ভুল হতে পারে, আমি আমার ভুলটা স্বীকার করে নিয়ে আসছি। আপনি যেটা বিশ্বাস করছেন, বলছে স্যার এই গাইডে এইটা আছে, ওই গাইডে আছে, সব বইতে এইটা আছে, আপনি এটা কোথা থেকে পাইলেন? আমি বললাম ভাই এখান থেকে এইটা এইটা এইরকম হয়েছে। এখন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার মতো পড়তে পারেন, আপনি আপনার মতো পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যতটুকু জানি ততটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। ইটস আপ টু ইউ, আপনি কি করবেন। ঠিক আছে, এখন আপনার সাথে আমার মতামত হতেই পারে, তাই না? মতামত হতেই পারে। এখন আপনি যে যদি গাইডে বিশ্বাস করেন, গাইডই আপনার সবকিছু, যদি মনে করেন এই গাইডের অ্যাকশন মেনেই যথেষ্ট জীবনের শেষ চিকিৎসা হিসেবে, তাহলে আপনার ক্লাসে আসার দরকার। আপনি গাইড নিয়েই পড়ে থাকেন, আপনি গাইড নিয়ে পড়ে যাবেন, কিন্তু ক্লাসে এসে আপনি তর্ক করবেন না। তর্ক করতে পারেন, তার একটা তো মোটিভ আছে, তাই না? মানে তার মোটিভটাই কেমন যেন একটা আগ্রাসী মোটিভ। ওমা কি অবস্থা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপডেট তথ্য জানি না বলে এই অবস্থা। তবে পরবর্তীতে অবশ্য আমি ইচ্ছা মতো ছাড়ছি। ছাড়ার পরে পরবর্তীতে বুঝতে পারছে আসলে কি। ওকে, তাহলে লেখা শেষ, এটা আপনাদের নোট করা হয়ে গেল। মাঝে মধ্যে ভূতের সাউন্ড আসে আন্দাজে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, ওকে, লেখা শেষ, লেখা শেষ, আশা করি লেখা শেষ। ওকে, এরপরে আসেন, এরপরে আসেন হেনলি পাসপোর্ট সূচক। আগে একটা পাসপোর্ট সূচক পড়েছি, এই জন্য কখন কোন প্রতিষ্ঠানটা কি করে রিপোর্ট দেয় তখন ওই প্রতিষ্ঠানের নামটাও লিখে নিতে বলি, কারণ রিপোর্ট প্রতিষ্ঠানের নাম ধরে ধরে প্রশ্ন করে। কথা বুঝছেন? আচ্ছা ইয়ে ভাই, এই সাউন্ড ঠিক হচ্ছে না নাকি কি বলে? আচ্ছা ইয়ে ভাই, এখানে সাউন্ড আমার এখানে ক্লিয়ারই হয়, তাহলে এরা এরকম বলে কেন? এখন কি সাউন্ড সমস্যা? এখন শুনেন, সমস্যা এখনো সাউন্ড ঠিকই তো আছে, একটু কমেন্টস করেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। মাঝে মাঝে সমস্যা হয় আপনাদের নেটওয়ার্কের কারণে, কিন্তু সবার হবে কেন?
আমার এখানে আমি মোবাইল থেকে শুনতেছি এবং ইয়া করছি, মাঝে মাঝে সমস্যা হয় আপনাদের নেটওয়ার্কের কারণে। সবার হবে কেন? আচ্ছা, এখন ক্লিয়ার কিনা দেখেন, এখন ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা বলেন। শুনতেছি এবং ইয়া করছি, মাঝে মাঝে সমস্যা হয়। ঠিক আছে, ওকে ওকে। দেখেন, হেনলি পাসপোর্ট সূচক, হ্যাঁ, অন্তর্ভুক্ত দেশ 199টি। এখানে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। কিন্তু দেখেন, আগে কিন্তু সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল মাল্টার, ওই রিপোর্ট অনুযায়ী। আর এখানে কোন দেশের? এখানে হচ্ছে সিঙ্গাপুরের। কোন দেশের? এখানে হচ্ছে সিঙ্গাপুরের। সিঙ্গাপুরের এখানে এই সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যেতে পারে 192টি দেশে। ক্যান ইউ ইমাজিন? ভিসা ছাড়া 192টি দেশে যেতে পারে। সর্বনিম্ন আফগানিস্তান, যেটা দিয়ে যেতে পারে 22টি দেশে। বাংলাদেশের অবস্থান 97তম। 35টি দেশে যেতে পারে বাংলাদেশের কি দিয়ে? পাসপোর্ট দিয়ে। ভিসা ছাড়া 35টি দেশে যাওয়া যাবে। 35টি দেশে যাওয়া যাবে। তাহলে খুব মনোযোগ দিয়ে নোট করে নেন। সবচেয়ে মানে হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের। সর্বনিম্ন আফগানিস্তানে, সর্বনিম্ন লাগবে না। বাংলাদেশের অবস্থান, হ্যাঁ, 97তম। 97তম। তাহলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যাওয়া যাবে কয়টি দেশে? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, লেখা শেষ। এটা লেখা শেষ কিনা? তাহলে হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের পাসপোর্ট। আর সর্বনিম্ন আফগানিস্তানের। বাংলাদেশের অবস্থান 22তম। এইটা মনে রাখবেন, এইটা মনে রাখবেন, আর এইটা মনে রাখবেন। হ্যাঁ, কোন রিপোর্ট অনুযায়ী, এটা মনে রাখবেন। আশা করি লেখা শেষ। আশা করি লেখা শেষ। হ্যাঁ, হতে পারে 35টি দেশে। ওকে ওকে, এরপরে আসেন। এরপরে আসেন আইসিটি অগ্রাধিকার সূচক। আইসিটি অগ্রাধিকার সূচক লক্ষ্য করা প্রকাশ করে কে? আইটিইউ। এটা মনে রাখবেন, প্রকাশ করে কে? আইটিইউ। আইটিইউ মানে কি? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। শীর্ষ দেশ সৌদি আরব, সর্বনিম্ন বুরুন্ডি। বাংলাদেশের এখানে বাংলাদেশের অবস্থান কততম এইটা বলে নাই, তবে বাংলাদেশের স্কোরটা দিয়েছে 68.9। 68.9 পয়েন্ট। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবেন, শীর্ষ দেশ। আর আইসিটি অগ্রাধিকার সূচকে বাংলাদেশের স্কোর কততম? 68.9। এটা এটা নোট করে নেন। নোট করা হলে ডান লিখেন। নোট করা হলে ডান লিখেন। আচ্ছা, ঠিক আছে আব্দুল্লাহ শফি, ক্লাস শেষ হলে রেকর্ড চেক করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, না সমস্যা হতেই পারে। ঠিক আছে, এজন্য আমি দুঃখিত, দুঃখিত। আচ্ছা, আইসিটি অগ্রাধিকার সূচকে বাংলাদেশের স্কোর কত? 68.9। আর শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। আশা করি লেখা শেষ। এরপরে আসেন বিশ্ব শক্তিশালী দেশ। বিশ্বের শক্তিশালী দেশ। বিশ্বের শক্তিশালী দেশ, হ্যাঁ, শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। শক্তিশালী দেশ কোন দেশ? যুক্তরাষ্ট্র। এটা নোট করে নেবেন। বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ 40তম, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অর্থনীতির দেশ। হ্যাঁ, দ্বিতীয় অর্থনীতির দেশ। খুব গুরুত্বপূর্ণ। শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ এর অবস্থান হচ্ছে 40তম। আর দক্ষিণ এশিয়ার মধ্যে হচ্ছে দ্বিতীয় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। ওকে, দ্বিতীয় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায়। আর বিশ্বে হচ্ছে 40তম। আর সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
ওকে, লেখা শেষ। ওকে, লেখা শেষ। এরপরে আসেন, রিপোর্ট গুলো মোটামুটি শেষ, রিপোর্ট গুলো মোটামুটি শেষ। এরপরে আসেন আমরা একটা পুরস্কার দেখি, কয়েকটা পুরস্কার দেখি। হ্যাঁ, শিরোনাম করেন পুরস্কার, শিরোনাম করেন পুরস্কার। কয়েকটা পুরস্কার এখানে আমি দিয়েছি। বাংলাদেশ 35টি, বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ কততম? বাংলাদেশ হচ্ছে 40তম। ওকে, শিরোনাম করেন পুরস্কার, শিরোনাম করেন পুরস্কার। ওকে, লক্ষ্য করেন প্রথম যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবিন অ্যাওয়ার্ড। কি অ্যাওয়ার্ড? সাবিন অ্যাওয়ার্ড। সাবিন অ্যাওয়ার্ড, এই সাবিন অ্যাওয়ার্ড এটা প্রকাশিত হয় মানে পুরস্কারটা দেওয়া হয় 12 মে 2026। কে 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 পেয়েছেন? সেজুতি সাহা, অধ্যাপক উগুর শাহিন ও অধ্যাপক ওজলেম তুরেজি, এই কয়জন এই পুরস্কারটা পেয়েছেন। তবে বাংলাদেশের সেজুতি সাহা এই পুরস্কারটা পেয়েছেন হচ্ছে রাইজিং স্টার অ্যাওয়ার্ড হিসেবে। তাহলে সাবিন অ্যাওয়ার্ডের রাইজিং স্টার অ্যাওয়ার্ড বাংলাদেশের কে পেয়েছেন? সেজুতি সাহা। এবার আসেন এটা আসলে কি, দেখেন 1993 সাল থেকে অ্যালবার্ট বি সাবিন গোল্ড মেডেল এবং 2020 সাল থেকে এই রাইজিং স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। কত সাল থেকে? 1993 সাল থেকে। হ্যাঁ, অ্যালবার্ট বি সাবিন গোল্ড মেডেল এটা দেওয়া হয়। তাহলে এখানে রাইজিং স্টার অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন? বাংলাদেশের সেজুতি সাহা। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। দ্বিতীয়টা আসেন অদম্য নারী সম্মাননা, এটা দেওয়া হয় 8 মার্চ 2026। অদম্য নারী সম্মাননা, এই অদম্য নারী সম্মাননাটা পেয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া সহ 6 জন ব্যক্তিত্ব। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া। তাহলে 2026 সালে অদম্য নারী সম্মাননা কে পেয়েছেন? বেগম খালেদা জিয়া। কিসের জন্য পেয়েছেন? নারী শিক্ষা, নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য এই পুরস্কারটা পেয়েছেন বেগম খালেদা জিয়া। ওকে, ওকে, এরপরে আসেন অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার, হ্যাঁ, অ্যাবেল পুরস্কার এটা পেয়েছেন জার্মান গণিতবিদ গেট ফাল্টিংস। গেট ফাল্টিংস, জার্মান গণিতবিদ। অ্যাবেল পুরস্কারটা পেয়েছেন 2003 সাল থেকে এই গণিত পুরস্কারটা দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন মাঝে মধ্যে এই গণিতবিদ অ্যাবেল পুরস্কারটা পরীক্ষায় আসে। 98তম অস্কার, হ্যাঁ, 98তম অস্কার এটা দেওয়া হয় 15 মার্চ 2026 সালে। হ্যাঁ, এখানে যে চলচ্চিত্রটা এবছর অস্কার পেয়েছে সেটা হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। অন ব্যাটেল আফটার অ্যানাদার। ওকে, অন ব্যাটেল আফটার অ্যানাদার। তাহলে 98তম অস্কার পুরস্কারটা কে পেয়েছে? কোন চলচ্চিত্র পেয়েছে? অন ব্যাটেল আফটার অ্যানাদার। জীবনে দেখবেন একটা যুদ্ধের পরে আর একটা যুদ্ধ চলেই আসে। হ্যাঁ, আর একটা যুদ্ধ চলেই আসে, কিন্তু একটা মোকাবেলা করতে গিয়েই যদি আপনি হতাশ হয়ে পড়েন তাহলে আপনি ওখানেই পড়ে যাবেন, আর জীবনে কখনো দাঁড়াতে পারবেন না। জীবনে কখনো দাঁড়াতে পারবেন না, আপনার কষ্ট থাকবেই। বরঞ্চ যেটা আসছে সামনে ওটাকে কষ্ট হিসেবে না দেখে ওটার শক্তি সঞ্চয় করে এরপরে আপনি ওটা মোকাবেলা করবেন, দেখবেন আপনার সাহস বেড়ে যাবে, আর আস্তে আস্তে আপনি এগুলো মোকাবেলা করতেই শান্তি ভোগ করবেন। ওকে, ওকে, এরপরে আসেন গেল এটা।
গেল এটা। তাহলে নোট করা হয়েছে? নোট করা হলে ডান লিখেন, এগারোটা নোট করা হলে ডান লিখেন। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, ওটা হচ্ছে সামরিক, সামরিক একটা জোট, নৌ সামরিক চুক্তি। হ্যাঁ, নাতাশা ইসলাম, থ্যাংক ইউ। মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ। হাসান ইমরান, থ্যাংক ইউ। ফকরিন নিসা, ফকরিন নিসা কি বলছে? লাভলি ইয়াসমিন, জি। ও লাভলি ডাক দিছিল তোরে আপু? আচ্ছা। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ওকে ওকে, থ্যাংক ইউ। দেখা শেষ আশা করি। ওকে, এরপরে আসেন কোন পুরস্কার? দেখেন স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কারটা দেখেন কি কি আছে। স্বাধীনতা পুরস্কার 15 জন ব্যক্তি ও 5টি সংগঠন পেয়েছে স্বাধীনতা পুরস্কার 2026। লক্ষ্য করেন, প্রথমত খালেদা জিয়া, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদান, সার্বিক অবদান কে পেয়েছেন? খালেদা জিয়া স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবং অদম্য নারী পুরস্কারও পেয়েছেন 2026। ওকে, এরপরে মেজর আব্দুল জলিল ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ মুক্তিযুদ্ধের জন্য। আচ্ছা বলেন তো, মেজর আব্দুল জলিল কত নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? বলেন তো, মুক্তিযুদ্ধের সময় মেজর আব্দুল জলিল কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? তিনি 2026 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। এই মেজর আব্দুল জলিল কত নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? যদি কারো জানা থাকে উত্তর দিবেন। ওকে ওকে, এরপর আসেন ডক্টর আশরাফ সিদ্দিকী, সাহিত্য এর জন্য কে পেয়েছেন? ডক্টর আশরাফ সিদ্দিকী। এরপরে কে পেয়েছেন? পিকেএসএফ, পল্লী উন্নয়ন এর জন্য। এরপরে আব্দুল মতিন মজুমদার, পরিবেশ সংরক্ষণ। এরপরে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, সমাজ সেবা ও জনসেবা। এটা একটু মনে রাখবেন, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা সম্পর্কে একটু আলোচনা আছে, সামনে দেখবো আমরা। তাহলে এখান থেকে কি কি মনে রাখবেন? মেজর আব্দুল জলিলেরটা মনে রাখবেন, খালেদা জিয়ারটা মনে রাখবেন, এরপরে পিকেএসএফ এটাও মনে রাখবেন, ডক্টর জাফরুল্লাহ এটাও মনে রাখবেন। ওকে, এই কটা নোট করেন, নোট করা হলে ডান লিখেন। 9 নাম্বার সেক্টর, থ্যাংক ইউ সজীব মিয়া। 9 নাম্বার সেক্টর, 9 নাম্বার সেক্টর, থ্যাংক ইউ। 9 নাম্বার সেক্টর, খালেদা জিয়া, জিয়াউর রহমান। আচ্ছা, সাউন্ড এরকম হয় কেন? আমি তো বুঝি না। আমি এখন তো ঠিক শুনতে পাচ্ছি, আবারও হচ্ছে। আচ্ছা, কেউ একজন কি আছেন সাউন্ড কোনো সমস্যা হয়নি? ওকে ওকে, এবার আসেন, লক্ষ্য করেন। এই স্বাধীনতা পুরস্কার 1977 সালে জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন। খুব মনোযোগ দিয়ে এটা নোট করেন। 1977 সালে জিয়াউর রহমান এই স্বাধীনতা পুরস্কারটি কি করেছেন? স্বাধীনতা পুরস্কারটি প্রবর্তন করেছেন জিয়াউর রহমান 1977 সালে। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দুবার স্বাধীনতা পুরস্কার লাভ করেন। একমাত্র ব্যক্তি, প্রথম 1977 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের জন্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের জন্য 1977 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। আবার 8 মার্চ 2026-এর বিধান অনুযায়ী কোন ব্যক্তি 25 বছর পর অন্য কোন বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য পুনরায় এই পুরস্কার পেতে পারেন। তাহলে কত তারিখে এই বিধানটা তৈরি করা হয়েছে? 8 মার্চ 2026 এই বিধানটা করা হয়েছে যে কোন ব্যক্তি যদি একবার স্বাধীনতা পুরস্কার লাভ করেন, আবার পরবর্তী 25 বছর পরে তিনি অন্য কোনো, ওই বিষয়ে না, অন্য কোনো অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেতে পারবেন। কত বছর পর? কত বছর পর? কত বছর পর?
এই কমেন্টস দেখেন তো, এরকম হয় কেন? শেয়ার দিছেন আপনি, আর হচ্ছে কেন এরকম? আচ্ছা যাই হোক, কিছু করার নাই। হ্যাঁ, মাইক্রোফোন খুলে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি এটা বন্ধ করেন ভিডিও। আচ্ছা আমি সব বন্ধ করে দিচ্ছি। 25 বছর পর পর, ওকে, 25 বছর পর পর এটা হচ্ছে। এখন কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? এখন যদি এরকম হয় তাহলে বলবেন। পেতনিরা যেরকম করে সেরকম হয়? ওকে, এটা নোট করা হয়েছে। তাহলে 2026 সালে স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন? খালেদা জিয়া। কিসের জন্য পেয়েছেন? স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এরপরে মেজর আব্দুল জলিল পেয়েছেন এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ পেয়েছেন মুক্তিযুদ্ধের জন্য। এরপরে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহিত্যের জন্য PKSF পল্লী উন্নয়ন। আপনারা একটা কাজ করবেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর যে সাহিত্যগুলো আছে এই সাহিত্যগুলো একটু পড়ে নেবেন, তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে পারেন। আর যদি না পারেন আমি আপনাদেরকে সাজিয়ে দিব। ওকে, হ্যাঁ সানজিদা আক্তার, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, এখন আশা করি সমস্যা হবে না, ইয়া খুলে ফেলেছি তো। লেখা শেষ? ওকে, লেখা শেষ। এবার আসেন পরের টপিকস। কয়েকটা দিবস, মার্চ মাসে কি কি দিবস আছে, হ্যাঁ এই দিবসগুলো নিয়ে একটু দেখেন। এই কয়েকটা দিবস, যে কয়েকটা দিবস আমি দাগ দিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, ওই কয়েকটা দিবস একটু পড়বেন। হ্যাঁ, জাতীয় বীমা দিবস 1 মার্চ, এটা এখন নাও আসতে পারে। জাতীয় বীমা দিবস তারপরে পড়ে নেবেন 1 মার্চ, হ্যাঁ এটা পড়ে নেবেন। 2 মার্চ জাতীয় পতাকা দিবস এবং জাতীয় ভোটার দিবস। জাতীয় পতাকা দিবসটা মনে রাখবেন, জাতীয় ভোটার দিবস এটা নাও আসতে পারে। হ্যাঁ, তবে অন্যান্য পরীক্ষাগুলোতে মাঝে মধ্যে আসে, হ্যাঁ এই সমস্ত দিবসগুলো। তাহলে 1971 সালের 2 মার্চ, 1971 সালের 2 মার্চ, এখন ঠিক আছে না? ওকে, 1971 সালের 2 মার্চ আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই জন্য 2 মার্চ হচ্ছে জাতীয় পতাকা দিবস। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেছিলেন? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেছিলেন? সবাই একটু উত্তর দিবেন। ওকে, এরপর আসেন 6 মার্চটা পড়বেন, জাতীয় পাট দিবস। 6 মার্চ কৃষিতে আসতে পারে। ওকে, 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, এটা আসতে পারে 3 মার্চ। হ্যাঁ, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। হ্যাঁ, এটা পড়ে নেবেন, ঠিক আছে। মার্চের দ্বিতীয় সোমবার সবসময় কমনওয়েলথ দিবস হয়, এটা মনে রাখবেন। মার্চের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস। ওকে, তাহলে এই কয়টা এখান থেকে একটু নোট করে নেন, এই কয়টা এখন একটু নোট করে নেন। এখন কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? সমস্যা হচ্ছে না তো? কামরুল হাসান, জসিমউদ্দিন, তন্দ্রা দাস, জসিমউদ্দিন, থ্যাংক ইউ। তারপরে রুমানা আক্তার ইভা, হাসান ইমরান বলছেন রুমানা আক্তার ইভা কি পতাকা তৈরি করছেন নাকি মেনশন করছেন, কোনটা বুঝিনি। তন্দ্রা দাস, থ্যাংক ইউ। তন্দ্রা দাস, আপনি কি আমার ক্লাস করেছেন কখনো? তন্দ্রা দাস, আপনি কি আমার পরিচিত বা কখনো ক্লাস করেছেন? মরিয়ম খাতুন বলেছেন জেমস রেনেল, জসিমউদ্দিন, রুমানা আক্তার ইভা, থ্যাংক ইউ। প্রথম শিবনারায়ণ দাস, পরে কামরুল হাসান, সজীব মিয়া। ওকে,
সবার বিষয়টাই বুঝলাম। আমি প্রশ্ন করেছি বাংলাদেশের জাতীয় পতাকা কে প্রথম তৈরি করেছে। আমার প্রশ্নটা এটা ছিল না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা কোন ব্রাঞ্চের স্টুডেন্ট আপু? আমি প্রশ্ন করেছি বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেছেন। এটা প্রশ্ন করিনি যে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে। ডিজাইন করা এবং তৈরি করা আলাদা বিষয়। ডিজাইনার শিবনারায়ণ দাস, কামরুল হাসান, এটা আপনারা সঠিক উত্তর দিয়েছেন যদি আমি ওই প্রশ্নটা করতাম। কিন্তু আমি প্রশ্ন করেছি জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেছেন। সুতরাং আপনি কনফিডেন্সের সাথে উত্তর দিলেও আপনার উত্তরটি ভুল হয়েছে, আমি দুঃখিত। টার্নিং পয়েন্ট জব 8, ওরে আল্লাহ, টার্নিং পয়েন্ট জব 8 এ কি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এগুলো পড়াইছি? আমি আজকে প্রথম। ওকে, জসিমউদ্দিন যারা উত্তর দিয়েছেন তাদের সঠিক উত্তর হয়েছে। ওকে, শিবনারায়ণ দাস নয়, শিবনারায়ণ দাস হচ্ছেন ডিজাইনার আর জসিমউদ্দিন হচ্ছেন প্রথম এটা কি করেছেন, প্রথম এটা কি করেছেন, তৈরি করেছেন। ঠিক আছে, ওকে, ওয়েলকাম সজীব মিয়া, আজকের প্রথম, থ্যাংক ইউ। আজমির বিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন। গেল মার্চের এই কয়টা দিবস দেখলাম। এরপরে আসেন ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ, এত দূরে যায় কেন? এরপরে আসেন জুলাই মাস। হ্যাঁ, এমন করে কেন? এরপর আসেন 10 মার্চ। লক্ষ্য করেন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দুর্যোগ মোকাবেলায় আসে, পরীক্ষা আসে, নোট করেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। হ্যাঁ, দুর্যোগ প্রস্তুতি দিবস করতে হবে। বিশ্ব আবহাওয়া দিবস 23 মার্চ, নোট করেন। 25 মার্চ গণহত্যা দিবস, নোট করেন। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এটা নোট করতে বলছি এজন্য, আমরা স্বাধীনতা দিবস এটা পারি কিন্তু জাতীয় দিবস এটা আমরা পারি না। জাতীয় দিবস এটা আমরা পারি না। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের জাতীয় দিবস কোনটি, 26 মার্চ, এই জন্য এটা নোট করবেন। ওকে, এই জন্য এটা নোট করবেন। আচ্ছা, এরপর হচ্ছে 8 আওয়ার, মার্চ মাসের শেষ শনিবার, এটা মনে রাখবেন। 8 আওয়ার মার্চ মাসে, প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার 8 আওয়ার পালন করা হয়। ওকে, তাহলে এই কথা একটু মনে রাখেন, এই কথা একটু নোট করে নেন। এই নদী রক্ষা দিবসও পরীক্ষায় আসছে, নদী রক্ষা দিবসও পরীক্ষায় আসছে। ওকে, স্বাস্থ্যে যারা পরীক্ষা দেন তাদের জন্য বিশ্ব আবহাওয়া দিবস গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বাকি থাকে একটা পানি দিবস, ওটাও মনে রেখে দেন। ঠিক আছে, সবগুলোই নোট করেন ভাই, এখানে কোনো কিছু আমি সাহস পাচ্ছি না। মিজান জমাদ্দার, স্যার আমি বাড়িতে অবস্থান করে দেখছি। থ্যাংক ইউ মিজান জমাদ্দার, বাড়িটা শেয়ার করে দাও, সরি বাড়িটা না, ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, ছাব্বিশ মার্চ জাতীয় দিবস, থ্যাংক ইউ। ওকে, আশা করি লেখা শেষ। এরপরে আসেন জুলাই মাসের কয়েকটা দিবস গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। দেখেন, 1 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এটা যারা এডমিশন দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, বাকিদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের যদি কোনো থাকে, পরীক্ষা থাকে, তার জন্য গুরুত্বপূর্ণ। 6 নম্বর জাতীয় পল্লী উন্নয়ন দিবস এবং আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস, দুইটাই একই দিন। হ্যাঁ, তাহলে কত তারিখ? 6 জুলাই। এরপরে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। কেমন লাগে, এত ফাইজলামির দরকার আছে? ওকে, বিশ্ব জনসংখ্যা দিবস, এটা আপনাকে মনে রাখতে হবে কত তারিখ।
এটা হচ্ছে 11 জুলাই। আর এখানে একটু পাশাপাশি লিখে রাখেন জাতীয় জনসংখ্যা দিবস। জাতীয় জনসংখ্যা দিবস, জাতীয় জনসংখ্যা দিবস কবে বলেন তো? 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস, 2 ফেব্রুয়ারি। এটা একটু লিখে নেন, জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। জাতীয় দিবস 49-এ আসছিল। ওকে, থ্যাংক ইউ। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস আর 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস। ওকে, জাতীয় জনসংখ্যা দিবস। এরপরে জুলাই শহীদ দিবস, 16 জুলাই। 16 জুলাই, জুলাই শহীদ দিবস। এই দিন কে শহীদ হন? আবু সাইদ শহীদ হন। তবে আমাদের জুলাইয়ের যে প্রকাশনাটা বের হলো এবার, সেখানে আবু সাইদের কোনো ছবি নেই বলে স্বয়ং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আমার নিজের চোখের সামনে দেখা যে আন্দোলন, সেই আন্দোলনের ইতিহাস এত তাড়াতাড়ি যদি এরকম পরিবর্তন হয়ে যায়, তাহলে 1971 সালের যে ইতিহাস আমরা পড়ছি সেটা কতটুকু নির্ভরযোগ্য, কতটুকু এর সত্যতা আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে। 2024 সালের যেই আন্দোলন নিজের চোখে আমি দেখেছি, সেই আন্দোলন যদি এত তাড়াতাড়ি তার তথ্য বিকৃত হয়ে যায়, তাহলে 71 সালে আজকে থেকে 56 বছর আগের যে ইতিহাস আমরা পড়তেছি সেটা কতটুকু সত্য, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। সবাই ব্যবসা নিয়ে বসেছেন, মধ্যবিত্ত পরিবারের পোলাপানগুলো সেখানে পঙ্গু হয়েছে, জীবন দিয়েছে। যারা আজকে বড় বড় কথা বলছেন, তাদের পরিবারের একটা সন্তান বা পরিবারের কোন লোক একটু আহত পর্যন্ত হয় নাই। পারলে দেখান একটা আহত হয়েছে। অথচ আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা মাস্টার মাইন্ড হয়েছেন, এইটা করেছেন, ওইটা করেছেন। পারলে দেখান আপনার পরিবারের একটা ইনজিউর্ড হয়েছে। গল্প করেন। ওকে, আসেন। জাতীয় পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস দিবস 23। বিশ্ব বাঘ দিবস, এটা পরীক্ষায় আসে 29 তারিখে, 29 জুলাই। আচ্ছা, আমি যেটা দিচ্ছি হবে অবশ্যই সাথে থাকবেন এবং আরো বেশি বেশি শেয়ার করেন। লিমিটের একটা ফাইজলামি থাকা উচিত, সরি ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। বিষয়ের কিছু তথ্য লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ। এই সবটা খুব সুন্দরভাবে আপনাকে নোট করতেই হবে। ওকে, জুবায়ের রহমান চৌধুরী, উনি কততম? 26তম। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন নোট করতে না পারলেও সাথে সাথে পরবর্তীতে নোট করে নেবেন, এখান থেকে পরীক্ষা আসবে। এরপরে দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বর্তমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে মোহাম্মদ মুস্তাকুর রহমান, উনি 14তম। আর বাংলাদেশ ব্যাংকের প্রথম তিনি হচ্ছেন ANM হামিদুল্লাহ। এরপরে দেখেন অ্যাটর্নি জেনারেল, বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল তার নাম হচ্ছে ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, উনি 18তম। আর বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মাহমুদ আলী হোসেন, হ্যাঁ, বা MH খন্দকার, MH খন্দকার, MH এর পূর্ণরূপ হচ্ছে কি মাহমুদ হোসেন, হ্যাঁ, মাহমুদ হোসেন খন্দকার, MH খন্দকার। এরপরে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বর্তমানে মোবাশ্বের মোনেম স্যার, উনি 16তম। হ্যাঁ, আর প্রথম হচ্ছে ডক্টর AQM বজলুল করিম, পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, AQM বজলুল করিম। এরপর আসেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, উনি 14তম। আর বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি পরীক্ষায় আসে, হ্যাঁ, না সরি, প্রথম প্রধান নির্বাচন কমিশনার পরীক্ষা আসে, যিনি ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। 7 জুলাই 1972 সালে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এখনো কি সাউন্ড আসে এরকম? বলেন তো, এখনো কি সাউন্ড আসে এরকম? ওকে, এরপরে আসেন সেটা হচ্ছে বাংলা একাডেমির সভাপতি AK ফজলুল হক বর্তমানে। হ্যাঁ, সাম্প্রতিক ক্লাস আরো হবে, প্রতি মাসে একটা করে নিব ইনশাআল্লাহ। প্রতি মাসে আমি একটা করে সাম্প্রতিক ক্লাস নিব, এবং কখন হবে সেটা আমি আগের দিন অবশ্যই জানিয়ে দিব। ওকে, আগের দিন অবশ্যই নোটিশ পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলেন, আমি যেগুলো যেই বিষয় যে ক্লাসটা নিলাম, হ্যাঁ, যে ক্লাসটি নিচ্ছি বা নিলাম, এটা কি আপনাদের কোনো উপকারে আসবে বলেন? এরপরে আসেন বাংলা একাডেমির সভাপতি AK বজলুল হক, উনি 23তম। মাওলানা আকরম খাঁ, উনি ছিলেন প্রথম। এরপরে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, হ্যাঁ, উনি 19তম। আর প্রথম ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন ওয়াকারুজ্জামান, উনি কততম? 18তম। এটা পরীক্ষা আসতে পারে। প্রথম ছিলেন কাজী মোহাম্মদ শফিউল্লাহ বা KM শফিউল্লাহ। এরপরে নৌবাহিনীর বর্তমান প্রধান ভাইস এডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম, উনি কততম? 18তম। উনি কততম? 18তম। হ্যাঁ, আর প্রথম ছিলেন ক্যাপ্টেন নুরুল হক। এরপরে বিমান বাহিনীর প্রধান বর্তমানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, উনি 17তম। আর প্রথম ছিলেন আব্দুল করিম খন্দকার, যাকে আমরা AK খন্দকার নামে চিনি, থ্যাংক ইউ। এরপরে আসেন জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে আইরিন জুবাইদা খান। খুব গুরুত্বপূর্ণ, জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধিকে আইরিন জুবাইর খান, উনি 17তম। আচ্ছা, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক বর্তমানে মোহাম্মদ আলী হোসেন ফকির, 32তম। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বর্তমানে মইনুল ইসলাম চৌধুরী, উনি 6ষ্ঠ। ওকে, এখন এই জায়গায় একটু আলোচনার বিষয় আছে। জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি কে? আইরিন জুবাইদা খান। ওনার সম্পর্কে এখানে একটু আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের 3য় নারী স্থায়ী প্রতিনিধি হচ্ছেন কে? আইরিন জুবাইদা খান। থ্যাংক ইউ সজিদ মিয়া, সাথে থাকবেন। আইরিন জুবাইদা খান, উনি 8 জুলাই 2026-এ এখানে প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। তার পদমর্যাদা কিন্তু প্রতিমন্ত্রীর সমান। তাহলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, হ্যাঁ, পদমর্যাদা কি? প্রতিমন্ত্রীর সমান। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তার কর্মজীবন, এখানে মোটামুটি একটু কর্মজীবন দিয়েছি। এরপরে আসেন 3জন ব্যক্তি। কয়জন? 3জন ব্যক্তি।
এখন পর্যন্ত 3 জন ব্যক্তি এখন পর্যন্ত এই জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হয়েছেন। হ্যাঁ, মানে 3 জন নারী ব্যক্তি, 3 জন নারী। একজন হচ্ছেন তিনি জুবাইদা খান। প্রথম কিন্তু ইসমাত জাহান, এটা পরীক্ষা আসতে পারে যে জাতিসংঘের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? ইসমাত জাহান, 2007 থেকে 2009। দ্বিতীয়বার হচ্ছেন রাবাব ফাতিমা, 2019 থেকে 2022। আর তৃতীয় নারী কিন্তু হলেন কে? আইরিন জুবাইদা খান। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, তো আমি যতটুকু পেরেছি, আরো আছে, আজান দিয়ে দিয়েছে, আজকের আর সম্ভব হবে না। আমি আরো আছে আমি আপনাদের এই শীটটা সরবরাহ করব, আমার আইডিতে দিয়ে দিব শীটটা। তো যতটুকু আমরা পড়লাম বারবার ক্লাসটা দেখবেন, আর যদি পারেন নোটটা নিজে করে নেবেন, আর শীটটা তো আমি সরবরাহ করব। আর অবশ্যই সাথে থাকবেন। প্রতি মাসে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর প্রতিদিন যতটুকু পারি, যতটুকু তথ্য নিয়ে পারি আলোচনা করব। তো আজকের এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই চাকরি পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই সকল সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে একটু অসামাজিক হয়ে এরপরে পড়ার টেবিলে বসে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে, আবারও অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, ভুতুরে আওয়াজ সহ্য করেও সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।